প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত, তোমাদের রিভাইজড অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো আমরা আমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আমরা দেখছিলাম। তো আজকের আমরা যে টপিকটা দেখতে চাই সেটা হলো তোমাদের পরিচিত চাহিদার সংকোচন সম্প্রসারণ। আরেকটা আমরা দেখতে চাই চাহিদার হ্রাস বৃদ্ধি। এরপর আমরা দেখতে চাই রিলেটেড গুডস কাকে বলে। সময় থাকলে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা দেখব, চাহিদার দাম, আয় ও আর স্থিতিস্থাপকতা, চাহিদার দাম, আয় ও আর স্থিতিস্থাপকতা সেগুলো আমরা দেখতে চাই। আমাকে এখন ক্লাসের সময় সালাম দিতে হবে না, ক্লাস শেষ হলে তারপরে দিতে পারো। ওকে, আচ্ছা। তো এখন আমরা আসি আমাদের ফার্স্ট কনসেপ্ট, আমরা দেখছি চাহিদার সংকোচন সম্প্রসারণ ও চাহিদার হ্রাস বৃদ্ধি। তো এর আগের ক্লাসে ম্যাডাম আমাদের দেখিয়েছিলেন যে চাহিদা কাকে বলে, চাহিদা। ওকে, তাহলে দেখো আমি তো সেই যে জিনিসগুলো লিখেছিলাম সেগুলো অলরেডি মুছে গেছে। তো এখন দেখো এখান থেকে আমরা আগে দেখে আসি আমাদের মনে আছে আমরা কি কি এঁকেছিলাম এখানে। তো কি কি সংখ্যা নিয়েছিলাম। তো এখানে আমরা নিচ্ছি আমাদের গ্রাফটা একটু। তো এই হলো আমাদের ভূমি অক্ষ, এখানে আমরা আঁকলাম, এটা হলো আমাদের লম্ব অক্ষ। এবার আমরা আসি, এখানে আমাদের আরো একটা ব্যাখ্যা আছে। তো এখন বলো তো নিচে আমরা কিউ নিব না কিউডি নিব? এই নিচে কি নিব? শুধু ডি নিব না কিউডি নিব? কথা বলো না কেন? এটাকে আমরা বলছি এটা হলো আমাদের লম্ব অক্ষে যাবে প্রাইস আর হচ্ছে ভূমি অক্ষ কিউডি, চাহিদার পরিমাণ। না, এটাকে আমরা শুধু চাহিদা নিব না চাহিদার পরিমাণ নিব সেটা জানতে চেয়েছিলাম। চাহিদার পরিমাণ নেব স্যার। কেন? এখন আমরা আসি, স্যার আমি মানে কত টাকার দাম দিয়ে কতটুকু জিনিস নিচ্ছি ওটা এটাই তুমি তো জানো না, দেখাবো না। ওটার ব্যাখ্যা আমরা দিচ্ছি একটু পরে। এখন দেখো এই যে এখানে আমরা নিলাম পি, সরি, এখানে আমরা নিলাম প্রাইস আর এখানে আমরা নিলাম এটা হলো আমাদের কোয়ান্টিটি ডিমান্ড। তো এই হলো আমাদের কিউডি। ওকে, এই ডিটা বড় হাতের হয়ে গেছে। তো এখন ধরো জিরোটার আমি নিচ্ছি না এখানে, আমাদের যেহেতু একটু অসুবিধা হবে। এখানে 1 2 3 নিলাম, তুমি যদি চাও আমরা জিরো নিতে পারি। 3 নিলাম, এখানে 4 5 আরো হতে পারে, আমরা তিনটা নিয়ে জাস্ট দেখাচ্ছি। আমরা একটা গ্রাফ আঁকতে চাই। এখানে হলো আমাদের কত কত আছে, 8, এটা হলো আমাদের 6, আর এটা হলো আমাদের 4, সরি এটা হলো 4। ওকে, এখন দেখো, এখন আমরা বলছি যে এই গ্রাফটা কেমন হবে বলো তো, দ্রুত বলো। এই গ্রাফটা কেমন হবে? স্যার ডান দিকে নিম্নগামী। এটা কি সরল রেখা হবে? ঠিক আছে, তো আমরা একটা গ্রাফের জন্য আমরা একটু মান নিয়ে নেই, ধরলাম এরকম দেয়া আছে। এই ধরলাম আমাদের, এই হলো আমাদের কত 1, একটু কালারটা চেঞ্জ করে নেই, এটা হলো আমাদের 2, এটা হলো আমাদের 3, এই তিনটা ভ্যালু আমাদের দেয়া আছে। ওকে, আর এখানে আছে আমাদের কত কত 4 6 8, কমটা আমরা নিচ্ছি, এটা হলো আমাদের 4, 2 আর 2 করলে 4 আসে, এখান থেকে আর 2 সামনে চলে গেল 6, এটা হলো 8। ওকে, তো এবার দেখো আমরা বলছি যে একের সময় আমাদের ভ্যালুটা কত দেয়া আছে, এটাকে আমরা বললাম 1, একের সময় দেয়া আছে 8, তাহলে একটাকে আমরা 8 এ টেনে নিয়ে গেলাম, এই যে 8 এ নিয়ে গেলাম 8, এটা তাহলে এটাকে আমরা এখান থেকে যোগ করে দেই, এটা হলো আমাদের 8, 1 আর 8 হয়ে গেল এটা। এরপরে আমাদের আছে কত 2 আর 6, এটা আমরা রেড কালার দিয়ে আঁকি আমি, আর এই সরি সরি এটা সামনেটা চলে গেছে, 2 আর 3 আর 4 আছে, এটা 3 তে চলে গেছে, এটা হলো আমাদের 3 আর এটা হলো আমাদের 4, তা মাঝখানেরটা অটোমেটিক বের হয়ে যাবে। এই যে এটা যদি আমরা 3 আর 4 নেই তাহলে দেখো মাঝের ভ্যালুটা অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে আমরা টানি, এখান থেকে আমরা একটু এভাবে নিলাম, এই যে, তাহলে মাঝখানের ভ্যালুটাকে আমরা এখন টেনে দিই, মাঝখানে আছে 2 আর কত আছে 6, এটা হলো আমাদের সেই ভ্যালুটা 468। এখন এবার একটা কোশ্চেন করি। আচ্ছা, এখন বলো যে এই যে আমাদের আমরা পেলাম 4 6 আর 8 আর সামনে পেয়েছি 1 2 3,
এটা আসলে কি? এটা আমরা কত কত পেয়েছি দেখো, এখানে পেয়েছিলাম 4, এটাকে আমরা বলেছি এটা হলো আমাদের 6, আর এটা হলো আমাদের 8, এই। আর এখানে আমরা পেয়েছি কত, এখানে আমাদের একটু বেসিকের ব্যাপার আছে 1, এটাকে আমরা বলেছি এটা হলো আমাদের 2, এটা হলো আমাদের 3। এখন দেখো, আমি যদি বলি এই যে একটা রেখা আমরা পেয়েছি, যেটাকে আমরা একটু রেখাটার নামটা দিয়ে দেই, এটাকে আমরা বলেছি ডিডি, একটাকে বললাম ডিডি, এটা হলো ডিমান্ড কার্ভ, চাহিদা রেখা যেটাকে আমরা বলছি। এখন একটা কোশ্চেন করি, আচ্ছা বলো তো এটা কি চাহিদার পরিমাণ রেখা নাকি চাহিদা রেখা? আর আমি যদি বলি যে 1 টাকায় আমার চাহিদা 8 নাকি চাহিদার পরিমাণ 8, বলো 8 একক, দ্রুত বলো। পরিমাণ 8 একক, আর এটা হচ্ছে চাহিদা রেখা। বাকিটা বলো কারণ কি? সবসময় মনে রাখবা, যখন একটা সেট আমরা চিন্তা করব, সেই সেটটা হবে হলো আমাদের চাহিদা, আর যখন আমি সিঙ্গেল চিন্তা করব আলাদা আলাদা, তখন সেটা হবে আমাদের চাহিদার পরিমাণ। যেমন আমি যদি বলি যে দাম যখন 1 টাকা, তখন কিন্তু তুমি কখনোই বলবো না চাহিদা আমাদের 8 একক, তখন কিন্তু বলবো চাহিদার পরিমাণ 8 একক। দাম যখন 2 টাকা, তখন কিন্তু চাহিদার পরিমাণ 6 একক, নট চাহিদা 6 একক। দাম যখন 3 টাকা, যখন সিঙ্গেল ভাবে চিন্তা করছি আমরা, তখন কিন্তু চাহিদার পরিমাণ 4 একক। তুমি কখনোই বলবো না এটা আমাদের চাহিদা এত। তাহলে চাহিদাটা কিভাবে আসবে? যেমন আমি যদি বলি সেটটা কি আমাদের 0 1 2 3 4 5, এই 5টা প্রাইসের জন্য তুমি সেট কত পেয়েছো? 10 8 6 4 2 0। যখন এই সেটটা চিন্তা করছো, তখন তুমি তাকে বলবো চাহিদা। যেমন তুমি কিন্তু এটা বলতে পারবে না যে ডিডি, এটা কিন্তু তোমার একটা প্রাইসের জন্য আসেনি, এখানে কিন্তু আসছে 1 2 3 4 5 অসংখ্য প্রাইসের জন্য তুমি এই ডিমান্ড কার্ভটা পেয়েছো। তো সেই ডিমান্ড কার্ভটাকে কিন্তু তুমি কখনোই বলতে পারবে না এটা চাহিদার পরিমাণ রেখা। যখন তুমি সেট হিসাবে পাচ্ছ একটা, তখন সেটা কিন্তু হবে চাহিদা, আর যখন সিঙ্গেল হবে তখন সেটা কিন্তু হবে চাহিদার পরিমাণ রেখা, এই চাহিদার পরিমাণ, সরি। তো এখন আমি যদি বলি যে তাহলে এখান থেকে যে ডিডিটা পেয়েছো তোমরা, এটাকে কিন্তু আমরা কখনোই বলবো না এটা চাহিদার পরিমাণ, এটা কিন্তু চাহিদা রেখা। কিন্তু আমি যদি বলি 1 টাকায় চাহিদা কত নাকি চাহিদার পরিমাণ কত, তখন কিন্তু বলতে হবে 1 টাকায় চাহিদার পরিমাণ 8 একক, 2 টাকায় চাহিদার পরিমাণ 6 একক, 3 টাকায় চাহিদার পরিমাণ 4 একক। এবার দেখো তোমার ফাংশনের মধ্যে কে কে ছিল? ফাংশনের মধ্যে আমরা এখানে নিয়ে এসেছিলাম কাকে কাকে? ফাংশনের মধ্যে আমাদের ছিল কিউডি সমান সমান আমাদের কি ছিল? ফাংশন অফ পি। এসব বড় হাতেরে লিখছি আমি, কিউডি সমান সমান ফাংশন অফ পি। দেখো তো এখান থেকে এই ফাংশনের মধ্যে যা আছে সেটা কি তোমার চিত্রের মধ্যে আছে? কথা বলো দ্রুত। কাফি, এই ফাংশনের মধ্যে কি আছে? কথা আবার মুখ বন্ধ করে রেখেছো কেন? এই বাকি কে আছো? হ্যাঁ হৃদয় বলো। হৃদয় কি এখানে মুখ বন্ধ করে বসে আছো কেন? নাকি ক্লাসে আছো না অন্য কোথাও গেছো? ফাবিয়া বলো, ফাবিয়া খান বলো। তোমরা কি এটা বুঝতে পেরেছো আদৌ আমি কি কোশ্চেন করেছি? ফাবিয়া খান, তোমার মুখ স্পিকার অন করো। তাহলে এখান থেকে আমরা দেখি, আমরা বলছি যে আমাদের ফাংশনের মধ্যে দেখি কে কে আছে। আমাদের মধ্যে আছে প্রাইস, আর একটা আছে কোয়ান্টিটি ডিমান্ড। তো প্রাইসটাকে আমরা বলছি এটা হলো আমাদের স্বাধীন চলক, আর কোয়ান্টিটি ডিমান্ডটা হলো অধীন চলক। তো ফাংশনের মধ্যে যা আছে সেটা কিন্তু আমাদের গ্রাফের মধ্যেও আছে। তো গ্রাফের মধ্যে আমরা কি দেখছি? এখানে আমরা দেখছি যে কোয়ান্টিটি ডিমান্ড এটা এখানে আছে, আর প্রাইসটাও আছে। তাহলে ফাংশনের মধ্যে যারা আছে তাদের কারণে যদি কোনো রকম ওঠানামা হয়, বা যদি তাদের কারণে কোনো রকম চলকের পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলবো হ্রাস বৃদ্ধি। তাহলে এখন দেখো তো, এখানে যদি আমরা বলি প্রাইস বাড়লে চাহিদার পরিমাণ কমে যাচ্ছে, এটা কি হ্রাস বৃদ্ধি? সরি, এটা কি কন্ট্রাকশন এক্সটেনশন? সরি, সংকোচন সম্প্রসারণ বলবো এটাকে, যেটাকে আমরা বলি কন্ট্রাকশন আর এক্সটেনশন। আর যখন অন্য কোনো কারণ আসবে তখন তাকে আমরা বলবো ইনক্রিজ ডিক্রিজ, অর্থাৎ যেটাকে আমরা বলছি হ্রাস বৃদ্ধি। এবার বলো তো কাফি, বলো কাফি, স্পিকার অন করো। হ্যাঁ, এবার বলো, আমি যদি বলি যে আমাদের দাম কমে হয়েছে 3 থেকে 2, বলো তো এক্ষেত্রে কি চাহিদার সংকোচন হয়েছে নাকি সম্প্রসারণ হয়েছে নাকি হ্রাস হয়েছে নাকি বৃদ্ধি হয়েছে? এক্ষেত্রে চাহিদার মানে সংকোচন হয়েছে স্যার।
এই 3 থেকে 2 হলে কি চাহিদার সংকোচন হয় নাকি বেড়ে গেছে 4 থেকে 6 হয়েছে চাহিদার পরিমাণ? সম্প্রসারণ হয়েছে। তাহলে এটাকে আমরা বলছি চাহিদার সম্প্রসারণ হচ্ছে। তোমরা যখন কেউ বুঝতে না পারবে তখন আমাকে জানাবে। তাহলে এখন আমরা এটাকে একটু দাগ টেনে দেখি। এই হলো আমাদের প্রাইসটা কমে হয়েছে 3 থেকে 2 আর এখান থেকে আমরা দেখছি যে চাহিদার পরিমাণে এখানে কিন্তু বলা যাবে না চাহিদা, কারণ আমরা বলেছি প্রাইস সিঙ্গেল যখন আমরা চিন্তা করছি তখন তাকে আমরা বলবো পরিমাণ। তাহলে চাহিদার পরিমাণ এখান থেকে আমরা দেখছি বেড়ে হয়েছে 4 থেকে 6। আবার সেম ভাবে এবার অন্য একজনকে আমি জিজ্ঞেস করছি, যদি চাহিদার আমাদের দাম যদি কমে 2 থেকে 1 হয় তাহলে বলো তো এখানে চাহিদা হ্রাস হবে না বৃদ্ধি হবে? এই কাফি মুখ বন্ধ করো। সম্প্রসারণ হবে। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা যদি উল্টো ভাবে চিন্তা করি যে এখানে যদি আমাদের এমন হতো চাহিদার আমাদের দাম বেড়ে হয়েছে 1 থেকে 3 তাহলে কি হবে? দাম বেড়ে যদি 1 থেকে 3 হয় তাহলে দেখো তো তাহলে চাহিদার সংকোচন হবে। সংকোচন হবে। চাহিদার সংকোচন হবে 8 থেকে 6, অর্থাৎ চাহিদার পরিমাণ কমে গেছে। চাহিদার পরিমাণ বলতে হবে, কিন্তু চাহিদা কমে গেছে বলা যাবে না কিন্তু। তাহলে এখানে আমরা বলছি চাহিদার এখানে সংকোচন হয়েছে। তাহলে এটা আমরা দেখলাম কি যে যদি তাহলে এই লাইন বরাবর যদি আমরা নিচের দিকে আসি, দেখো তো নিচের দিকে আসলে চাহিদার পরিমাণ কিন্তু বেড়ে যায়। তাহলে এখন কিভাবে বলছি বেড়ে যায়? প্রথম ছিল 4, তারপরে হয়েছে 6, তারপরে হয়েছে 8, অর্থাৎ চাহিদার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। আর যদি চাহিদা রেখা বরাবর যদি আমরা উপরের দিকে যাই তাহলে কিন্তু এটা হচ্ছে কি আমাদের সংকোচন। তাহলে আমরা এখান থেকে সংকোচন আর সম্প্রসারণের ধারণাটা বুঝতে পারলাম। বুঝতে পেরেছো কি? জি স্যার। তাহলে এখন যদি কোশ্চেন করা হয় যে চাহিদার সংকোচন আর সম্প্রসারণ এটা কি একই রেখা বরাবর হয় নাকি এটা ভিন্ন রেখায় হয়? একই রেখা বরাবর হয়েছে। এখানে কিন্তু আমরা 2-3টে রেখা আঁকিনি, আমরা কিন্তু একটাই রেখায় গেছি। ফলে দেখা যাচ্ছে কি এখান থেকে আমরা একই রেখা বরাবর কখনো আমাদের সংখ্যাগুলো বাড়ছে আবার কখনো আমাদের সংখ্যাগুলো কমছে। বুঝতে পেরেছো? আবার যদি বলি আমরা এটা কি ফাংশনের মধ্যের কারণের জন্য হয়, অর্থাৎ ফাংশনাল ফর্মের যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোর কারণে হয় নাকি আউটসাইডের কোনো কারণের জন্য হয়? ফাংশনের মধ্যে যেগুলো আছে সেগুলোর জন্য। সেগুলোর কারণে। সেগুলো বললে ভুল হবে, আমাদের এখানে দুটো ভেরিয়েবল নিয়ে মূলত আমরা কাজ করেছি, একটা হলো প্রাইস আর একটা হলো কোয়ান্টিটি ডিমান্ড। ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল মূলত সেগুলো নিয়েই আমাদের এই কাজটা হয়, মনে থাকার জন্য। আর ফাংশনের বাইরে হলে কি হয় আমরা একটু দেখি। এবার ধরো তুমি এরকম একটা চিন্তা করে রেখেছিলে প্রাইস এরকম হবে, কোয়ান্টিটি ডিমান্ড এরকম হবে, কিন্তু দেখছো যে এই যে আমাদের একটা, আমরা একটু তাহলে এখান থেকে একটু আসি, আমরা আর একটু সংখ্যা নিয়ে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার তুমি দেখছো যে এখানে তোমার একটা আমরা এমন ভাবে লিখে ফেলেছি, প্রাইসটাকে একটু পরে লিখলে বেটার হতো। তো যাই হোক, যেহেতু এটা হয়ে গেছে এখন আর কিছু করার নেই। তাহলে এখানে আমরা একটা কাজ করি, আমরা একটা ইনকাম নিয়ে নেই, একটাকে আমরা বলি, আচ্ছা এক কাজ করি, কোয়ান্টিটি ডিমান্ড এটা থাক এখানে, আরেকটা আমরা কোয়ান্টিটি ডিমান্ড নিয়ে নেই, এটাকে একটু টেনে নিয়ে আসি। তাহলে এটাকে আমরা QD0 নাম দিব আর কি, আর এটাকে আমরা বললাম এটা হলো আমাদের QD1 একটা নাম আমরা দিব এখানে। এই যে, তো এখান থেকে দেখো একটা ইনকাম আমরা রেখে দেই যেটাকে আমরা বলি Y0, আর সেটা আমরা আগেই রেখে দেই এখানে, এটাকে আমরা বলছি Y0। এটাকে একটু আলাদা করে লিখতে পারলে ভালো হতো, তো যেহেতু আমরা আগের সূচিতেই আছি সেহেতু আমাদের এরকমই থাক। আরেকটাকে আমরা নিব Y1, ঠিক আছে? তো দেখো এখানে আমরা বললাম যে এটা হলো আমাদের QD0 নিব আমরা, এটাকে আমরা একটু 0 করে দেই, কোয়ান্টিটি ডিমান্ড 0। আরেকটাকে তোমরা বুঝতে না পারলে আমাকে জানাবে, এটা হলো আমাদের কোয়ান্টিটি ডিমান্ড 1 একটা নিতে চাই আমরা, দুটো পাশাপাশি নিচ্ছে তাহলে আমাদের সুবিধা হবে। আরেকটা আমরা নিলাম, এখানে হলো আমাদের ইনকাম। এখন আমরা বলছি আদার সাইড, তো আদার সাইডটা কিভাবে আসে আমরা বলছি Y0 একটা নিলাম, আরেকটা ইনকাম আমরা নিব Y1। দেখো, তো এখন আমি যদি বলি এই কাফি বলো তো অন্যান্য অবস্থা বলতে তুমি কি বুঝো? চাহিদা বিধি ব্যাখ্যা করার ক্ষেত্রে অন্যান্য অবস্থা তোমার কি কি ছিল? অন্যান্য অবস্থা বলতে স্যার দাম ছাড়া হচ্ছে মানে আয়, তারপরে সম্পদ, বিলাসিতা, রুচি, সম্পদ, অভ্যাস, পছন্দ, অন্যান্য দ্রব্যের দাম, সম্পর্কিত দ্রব্যের দাম, এগুলো আমরা দেখেছিলাম। তো এখন দেখো যে তোমার আমরা অন্যান্য অবস্থার মধ্যে তাহলে ইনকামটা নিলাম। এখন আমি যদি তোমাকে এমন ভাবে ফাংশনটা দিতাম যে ধরো দেয়া আছে এরকম যে QD সমান সমান তোমার দেয়া আছে ফাংশন অফ সমান সমান তোমার দেয়া আছে ধরো ফাংশন অফ Y। এবার বলো তো ইনকামের কারণে তোমার কোয়ান্টিটি ডিমান্ডটা যে বাড়ে কমে সেটা কি তোমার সংকোচন সম্প্রসারণ নাকি হ্রাস বৃদ্ধি? হ্রাস বৃদ্ধি।
এই হ্রাস বৃদ্ধি হবে কেন? এখানে ফাংশনের মধ্যে কে কে আছে? ফাংশনের মধ্যে কে কে আছে? ইনকাম আর কোয়ান্টিটি ডিমান্ড আছে। তাহলে এখানে অন্যান্য অবস্থা তখন কি হয়ে গেছে? প্রাইসটা অন্যান্য অবস্থা হয়ে গেছে না? আয় বাড়ে কমে, আয় বাড়লে কমলে জি স্যার। চাহিদার পরিমাণও বাড়ে কমে। যেমন তোমার ইনকাম যদি বেড়ে যায় তখন তুমি স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে তোমার চাহিদার পরিমাণটাও বেড়ে যাবে। আর আয় কমে গেলে চাহিদার পরিমাণটাও কি হয়ে যায়? কমে যায়। বুঝতে পেরেছো? কিন্তু এটা দেখো তো ফাংশনের মধ্যে কে কে আছে, তখন কিন্তু গ্রাফটা তোমার এরকম নিম্নগামী হবে না, তখন কিন্তু এটা ঊর্ধ্বগামী হবে। তো ইনকাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে, ইনকাম কমলে চাহিদার পরিমাণ কমে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার এটা কিন্তু স্থানান্তর বলে, সরি এটাকে আমরা বলছি যে সংকোচন সম্প্রসারণ, কন্ট্রাকশন আর এক্সটেনশন। তাহলে সেক্ষেত্রে কি হবে? কিন্তু আমি যদি বলি এই ক্ষেত্রে তাহলে অন্যান্য অবস্থা কি আছে? ইনকামের পরিবর্তে তোমার প্রাইস আসবে, রুচি ও অভ্যাস আসবে, অন্যান্য দ্রব্যের দাম আসবে, সেগুলো কিন্তু তখন অন্যান্য অবস্থা হয়ে যাবে, মনে থাকে যেন। আবার যখন এখানে প্রাইস বলবো তখন ওয়াইটা কিন্তু অন্যান্য অবস্থা, আবার যখন ইনকাম বলবো তখন কিন্তু প্রাইস অন্যান্য অবস্থা, এটা জানি মনে থাকে। তাহলে আমরা যদি প্রাইস নিয়ে চিন্তা করেছি সেটা আমরা বলছি কি, যে ধরো এইখানে আমাদের ইনকাম দেয়া আছে এরকম, কত নিব আমরা, সাপোজ 100 নিলাম। তাহলে এখানে আমরা বলছি এখানে আমাদের ইনকাম 100, কারণ এখানে আমরা কোনটাকে স্থির ধরে নিয়েছিলাম? অন্যান্য অবস্থাকে স্থির ধরে নিয়েছিলাম। তাহলে অন্যান্য অবস্থার মধ্যে আমাদের কি কি ছিল? ইনকাম ছিল। দেখো তো এখানে কি ইনকামটা স্থির আছে? দ্রুত কথা বলবা, না বুঝতে পারলে বলবা যে স্যার বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে আমি স্থির আছে, ইনকাম স্থির, তাহলে শুধুমাত্র আমরা চেঞ্জ করেছিলাম কোনটাকে? দেখো তো প্রাইস চেঞ্জ করেছিলাম, 1 2 3 প্রাইস চেঞ্জ করেছিলাম। জি স্যার। তাহলে ইনকাম স্থির ধরে যখন আমরা প্রাইস চেঞ্জ করেছিলাম তখন কিন্তু ডিমান্ডটা কমে গেছিল, কারণ আমার প্রাইস বাড়লে কেন আমাদের ডিমান্ড কমে যায়? কারণ আমার প্রকৃত আয়টা কমে যায়। প্রকৃত আয় কাকে বলে? এই প্রকৃত আয় কাকে বলে? প্রকৃত আয়টা তাকেই বলে যদি আমার ইনকাম দিয়ে আমি কি পরিমাণ দ্রব্য সেবা সামগ্রী কিনতে পারি। যেমন ধরো তোমার প্রকৃত আয় কাকে বলে দেখো, এই ধরো তুমি বেতন পেয়েছো 100 টাকা, এখন দেখছো বাজারে যে জিনিসপত্রের গড় দাম, এখানে ভাগ চিহ্ন পাচ্ছি না আমি, সরি, এটাকে আমি একটা স্ল্যাশ সাইন দিয়ে দিলাম। জিনিসপত্রের গড় দাম তুমি দেখছো 5 টাকা করে, তুমি কটা জিনিস কিনতে পারো? এই কটা দ্রব্য 20টা। কিন? 20টা। এই 20টা কি আসলে? স্যার আমার প্রকৃত চাহিদা। আয়। এই 20টা হলো তোমার প্রকৃত আয়, মনে থাকে যেন, এই 20টা হলো তোমার প্রকৃত আয়। এখন দেখো তো জিনিসপত্রের দাম বেড়ে গেছে, 5-এর জায়গায় এখন 10 হয়ে গেছে, তোমার প্রকৃত আয়টা কি হয়ে যায়? 10 কমে স্যার যায়। 10 হয়ে যাবে। কমে যাবে। তা তোমার যখন তুমি জি দেখছো যে স্যার। তোমার ইনকাম স্থির কিন্তু দাম বাড়ছে, তখন কিন্তু তোমার প্রকৃত আয়টা কমে যায়, ফলে তোমার ক্রয় করার ক্ষমতাও কিন্তু কমে যায়। এই যে সেটাই আমরা বলেছি। এখন দেখো তো যখন আমরা এরকম সংকোচন ও সম্প্রসারণ দেখেছিলাম তখন কিন্তু আমরা ফাংশনের মধ্যে যে আছে, কে আছে ফাংশনের মধ্যে? কে ছিল? প্রাইস। প্রাইস, এটাকে চেঞ্জ করেছিলাম সংকোচন সম্প্রসারণে। জি স্যার। এখন দেখো তো এখন আমরা কোনটাকে চেঞ্জ করতে চাই? ইনকাম। তাহলে এখন ইনকামটাকে চেঞ্জ করে ফেলি। আগে 100 নিয়েছিলাম, এখন আমরা সাপোজ তোমাদের মনের মতো একটা সংখ্যা নিয়ে নেই, ধরলাম 200। তাহলে এখন ইনকাম আগে ছিল 100, এখন কত হয়ে গেছে? 200। পরেরটাও কত হবে? 200। কারণ প্রত্যেক জায়গায় আমাদের ইনকাম 100 ছিল, এখন প্রত্যেক জায়গায় 200 হয়েছে। এবার দেখো তো তুমি আগে 8টা পারচেজ করতে, 8টা কিনতে, এখন কটা কিনতে পারো? সাপোজ আমরা আমাদের সুবিধা মতো 10টা নিলাম, 6-এর জায়গায় কত হবে তখন? 8। 6-এর জায়গায় 8 হতে পারে, আমি এভাবেই লিখি। তারপরেটা কত হতে পারে? 4-এর জায়গায় কত হতে পারে? আমরা 2 করে নিচ্ছি আর কি সুবিধা মতো, এখানে আমরা 7ও নিতে পারতাম। তো এখন দেখো তো আমি যদি বলি, এখানে একটা জিনিস খেয়াল রাখি আমরা, এই যে ধরো এটাকে আমি একটু কালারটাকে একটু সুন্দর কালার নিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে এখন আমি নিলাম প্রাইসটা 1, ঠিক আছে, প্রাইস 1। দেখো তো প্রাইস কি ফিক্স হয়ে গেছে না? জি স্যার। কোনটা চেঞ্জ হয়েছে 1 টাকা প্রাইসে? দেখো তো 1 টাকা প্রাইসে কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে আর কি চেঞ্জ হয়েছে? আর ইনকাম। তাহলে আমাদের মেইন উদ্দেশ্য কি দেখা, ইনকামটা চেঞ্জ হলে কি হবে? অন্যান্য অবস্থায় স্থির থাকবে না, এখন কিন্তু অন্যান্য অবস্থা চেঞ্জ হয়ে যাবে। আগের বেলায় অন্যান্য অবস্থা স্থির ছিল, ইনকাম স্থির ছিল, এখন দেখো তো 100 ছিল, এখন ইনকামটা কত হয়ে গেছে? 200। তাহলে এখন আমি যদি বলি যে আগে 1 টাকায় তুমি 8টা খেতে, এখন 1 টাকায় কটা পারচেজ করতে চাও? 10টা। 10টা। তাহলে এখানে হবে 10, এই যে 10 হয়ে গেছে, এই যে 10। আর আগে যখন তোমার এখানে 8 ছিল, দেখো তো 8 টাকা এখন টেনে নিয়ে আসি, এই যে টেনে নিয়ে আসলাম, কততে যাবে এটা? 10-এ চলে গেছে। 10-এ।
এই যে 10-এ চলে গেছে। দেখো এখন কিন্তু তোমার আর একই রেখায় নেই, রেখাটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো তো 2 এর সময় যদি দাম 2 টাকা স্থির থাকে, এই যে 2 টাকা যদি স্থির থাকে, দেখো তো 2 টাকা স্থির থাকলে তোমার এখানে ইনকাম আগে ছিল 100, এখন ইনকামটা কি হয়ে গেছে? 200 200। আগে খেতে 6টা, এখন খাও কয়টা? 8টা 8টা। এই যে 8টা। এই যে দেখো তো 2 এর সময় কিন্তু এখন 8 হয়ে গেছে। দেখো তো এই যে অন্যান্য অবস্থা চেঞ্জ হওয়ার ফলে। এবার দেখো তো তুমি আগে খেতে কয়টা? 3 এর সময় যদি দাম 3 টাকা স্থির থাকে, 3 টাকা যদি স্থির থাকে, তাহলে তুমি আগে খেতে কয়টা? 4টা এখন খাও কয়টা? 6টা। এই যে আগে খেতে 4টা, এখন খাচ্ছ 6টা। এই যে 3 এর সময় এখন কিন্তু তোমার বেড়ে গেছে। তাহলে দেখো তো তুমি কি আগের জায়গা ছেড়ে দিয়েছো? রেখাটা কি স্থানান্তরিত হচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে এই যে আমরা আগের জায়গা ছেড়ে দিয়েছি, এই যে এখান থেকে আমরা সরি এটাকে আমি টেনে উপরে নিয়ে যাচ্ছি। এই এটা কি কোন কারণে হয়েছে? অন্যান্য অবস্থার কারণে হয়েছে। তাহলে আগে জি যদি স্যার। টিডি হতো, এখন আমরা এটাকে একটা নাম দিয়ে দেই। এটার নাম দিলাম ইএফ বা ইই দিয়ে দিলাম। নতুন চাহিদা রেখা আমাদের ডি1 দিতে পারতাম, বা ইই দিয়ে দিলাম নতুন চাহিদা রেখা। আমাদের তো অভাব নেই আর কি ইংরেজি অক্ষরের, এটা আমরা দিয়ে দিলাম। এখন দেখো তো এখানে আমরা যদি কিছু পয়েন্ট ইন্ডিকেট করি এভাবে, ধরলাম এই পয়েন্টটাকে আমরা বললাম পয়েন্ট, কত দিব এটাকে? এটাকে আমরা লিখলাম পয়েন্ট এ, এটাকে লিখলাম পয়েন্ট বি, এটাকে আমরা লিখলাম পয়েন্ট সি। এই যে আমরা লিখলাম পয়েন্ট সি, আর এটাকে লিখলাম আমরা পয়েন্ট, আর এ প্রাইম আর দেয়া কঠিন বলে আমরা ওখানে যাচ্ছি না, এটাকে দিলাম পয়েন্ট জি, নিজেদের ইচ্ছা মতো দিয়ে নিলাম। এটাকে আমরা বললাম পয়েন্ট এইচ, এটাকে আমরা বললাম পয়েন্ট আই। এখন একটা কোশ্চেন করি। আচ্ছা এবার বলো, এখানে একজনকে আমরা শাহাদাত বলো, আমরা যদি জি জি থেকে এইচ পয়েন্টে যাই, তাহলে এটা কি এটা চাহিদা হ্রাস নাকি বৃদ্ধি? চাহিদা হ্রাস হবে। কাফি বলো, এটা কি চাহিদা হ্রাস না বৃদ্ধি? এটা হচ্ছে চাহিদার সংকোচন। ভেরি গুড। চাহিদার বৃদ্ধি তো। চাহিদার বৃদ্ধি, জি থেকে এইচে 10 থেকে 8 হচ্ছে, এটা চাহিদার বৃদ্ধি? না স্যার হ্রাস এটা হ্রাস। চাহিদার হ্রাস। সংকোচন। আমি কি তাই বলেছিলাম একই রেখায় থাকলে হ্রাস বৃদ্ধি হয়? ও স্যার, একই রেখা থাকলে সংকোচন হবে, আর অন্য অবস্থা যদি ইয়ে হয় তাহলে এখন আমি এবার বলো ইয়ে বলো, শাহাদাত বলো, যদি সি থেকে আইতে আসে, এটা কি চাহিদার সংকোচন না সম্প্রসারণ? স্যার এটা হ্রাস বৃদ্ধি হবে স্যার। হ্রাস বৃদ্ধি কেন হবে? এটা স্যার, বৃদ্ধি যেহেতু হবে। অন্য এটা বৃদ্ধি হবে। সি থেকে আইতে গেছো, তোমার আগে জি স্যার, ছিল 4, বৃদ্ধি। এখন কত হয়েছে? 6। জি স্যার। বুঝতে পেরেছো? এখন যদি তোমার একটা কোশ্চেন জি থাকে, স্যার। তুমি সি থেকে এইচে গেছো, বলো তো তোমার এটা হ্রাস বৃদ্ধি, এটা কি সংকোচন সম্প্রসারণ নাকি হ্রাস বৃদ্ধির ধারণা? স্যার এটা হ্রাস বৃদ্ধি হবে। এটা সংকোচন সম্প্রসারণের। এটা সংকোচন সম্প্রসারণ। সি থেকে এইচে গেলে স্যার যেহেতু অন্য রেখা হয়ে গেছে স্যার। অন্য রেখায় গেছে, তাহলে সিটা ছিল 4, এখন হচ্ছে 8, তাহলে এটা বৃদ্ধি হবে। এখন একটা কোশ্চেন করি, এবার বলো, তুমি ধরো এ থেকে বি তে গেছো, এটা কি অন্যান্য অবস্থা পরিবর্তনের কারণে হয়েছে নাকি দামের কারণে হয়েছে? বলো তো। স্যার দামের কারণে হয়েছে। কারণ সেম রেখার উপরে। এখন আমি যদি বলি তুমি এইচ থেকে বি তে আসছো, এটা কি তোমার রুচির পরিবর্তনে হয়েছে নাকি এটা তোমার দামের কারণে হয়েছে? দামের কারণে। রুচির পরিবর্তনের কারণে হয়েছে। কারণ তোমার আগে রুচিবোধ ছিল, এখন রুচিবোধ নেই, এজন্য তুমি এইচ থেকে বি পয়েন্টে চলে আসছো, রুচিটা কমে গেছে। কারণ যেহেতু আমাদের অন্যান্য অবস্থা পরিবর্তন হতে হবে, যেহেতু আমাদের এই ফাংশনের মধ্যে দেয়া আছে কি কিউডি দেয়া আছে আর প্রাইস দেয়া আছে, তাহলে এখানে নিঃসন্দেহে তোমার অবশ্যই দাম আসবে না, কারণ আমি এইচ থেকে বি তে বলেছি, এটা অবশ্যই রুচি আসবে। কারণ হলো অন্যান্য অবস্থা আমাদের রুচির মধ্যে পড়ে, পছন্দের মধ্যে পড়ে, অভ্যাসের মধ্যে পড়ে। এখন আমি যদি বলি আমি বি থেকে এইচে গেছি, ধরলাম আগে আমি 2 টাকা প্রাইস হলে 6টা পিৎজা খেতাম, 6 ইউনিট অফ পিৎজা আমি কনসাম্পশন ছিল। এখন দেখো তো তুমি এখন রুচি বা পছন্দ চেঞ্জ হয়ে গেছে, আমার বেশি বেশি পিৎজা খেতে ইচ্ছে করছে। কারণ আমার আগে বাঙালি ছিলাম, আমি আগে ভাত মাছ বেশি পছন্দ করতাম, কিন্তু এখন আমি খেতে খেতে একটু অভ্যস্ত হয়ে গেছি। এজন্য দাম 2 টাকা হলেও আমার অভ্যাসে পরিবর্তন হওয়ার ফলে আমি এখন 6 থেকে কততে গেছি? 8-এ। তাহলে এটা তোমার কি অন্যান্য অবস্থার কারণে হয়েছে, এটা কি তোমার দামের কারণে হয়েছে? না। বোঝা গেছে? তাহলে যখন তোমার রেখা স্থানান্তর হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি হ্রাস সংকোচন। বৃদ্ধি। হ্রাস বৃদ্ধি।
আর যখন সেম রেখার উপরে আমি উপর থেকে নিচে যাচ্ছি বা নিচে থেকে উপরে যাচ্ছি তখন তাকে আমরা বলছি সংকোচন সম্প্রসারণ। মনে থাকে যেন। এখন বলো তো যদি আমরা 2 নাম্বার ফাংশন আসি কাফি, এই যে 2 নাম্বার ফাংশন যেটা আছে এই 2 নাম্বার ফাংশনে যদি প্রাইস চেঞ্জ হয় তখন কি রেখাটা স্থানান্তরিত হবে নাকি এটাকে আমরা বলবো সংকোচন সম্প্রসারণ? বলো। স্থানান্তর হবে স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। এই তোমরা কি বুঝতে পেরেছো এটা কেন স্থানান্তর হবে? এই তোমরা কি বুঝতে পেরেছো? না পারলে বলো যে স্যার স্যার এটা একটু বুঝিয়ে দেন স্যার। এই ফাংশনের মধ্যে কে কে আছে? ফাংশনের মধ্যে কে কে আছে বলো। এখানে ডিমান্ড আছে, চাহিদার income পরিমাণ আর আর ইনকাম income। আছে। তাহলে এখানে অন্যান্য অবস্থা প্রাইস। আছে। জি জি স্যার। স্যার। তাহলে এখানে প্রাইসের পরিবর্তন হলে চাহিদাটাকে স্থানান্তরিত হবে কারণ অন্যান্য অবস্থা বলা হয়েছে। আর এখানে ওয়াই আর কিউডি যদি থাকে তাহলে এখানে আমাদের সংকোচন সম্প্রসারণ হবে। সেটা কি রকম আমি একটু দেখাই গ্রাফে। আমাদের আর 1 মিনিট সময় আছে। তো এই যে দেখো, এই যদি আমাদের নিচে এখানে থাকতো কিউডি, সরি এখানে থাকতো ইনকাম আর এখানে থাকতো কিউডি, এই নিচে হলো আমাদের কোয়ান্টিটি ডিমান্ড। এই যে এটাকে আমরা বললাম, একটু লিখে নেই, এটাকে আমরা বলছি এটা হলো আমাদের কিউডি, এই কিউডি। আর এটা হলো কি, এখানে হলো আমাদের ইনকাম। ডিমান্ডের ক্ষেত্রে আমরা নিচে উপরে এভাবে লিখি, স্বাধীন চলকটা একটু উল্টে যায়। এটা হলো আমাদের জিরো। বলো তো স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে এই রেখাটা কেমন হবে? ঊর্ধ্বমুখী। ইনকাম বাড়লে ডিমান্ড বাড়ে, আয় বাড়লে আমরা বেশি বেশি ভোগ করতে চাই, আর আয় কমলে ভোগটা কমে যায়। তো এখন দেখো তো প্রাইস যদি বেড়ে যায় এই ক্ষেত্রে তাহলে কি হবে? এখানে আবার একটা বক্স বানাতে হবে, যদি তোমাদের ইচ্ছা থাকে আমরা নেক্সট ক্লাসে আবার দেখাবো, ঠিক আছে? আমাদের আর সময় কমে গেছে। এখানে আমরা গ্রাফ এঁকে আর এখনই দেখাতে পাচ্ছি না, বুঝতে পেরেছো? পরের ক্লাসে আমরা দেখাবো। ওকে স্যার। তাহলে আজকের আমাদের এই পর্যন্ত আমরা শেষ করে দিচ্ছি, আমাদের আর সময় নেই, 15-20 সেকেন্ডের মতো আছে। তো এখানে আমরা শেষ করে দিলাম। আমরা পুরো ক্লাসটা একসঙ্গে পাচ্ছি না, কারণ হলো আমাদের ওই কানেকশন চলে গেছিল। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিধি কাকে বলে? তো ওই চাহিদা বিধি থেকেই মূলত আমাদের চাহিদার সংকোচন সম্প্রসারণ ও চাহিদা হ্রাস বৃদ্ধির ধারণা আমরা ব্যাখ্যা করতে চাই। তো এখন আমরা একটু আমাদের এই লেকচারটা ছেড়ে আমরা একটু আমাদের লিখে দেখাতে চাই, বোর্ডে চলে আসি। বোর্ডে যে আমরা একটু দেখি যে চাহিদার সংকোচন সম্প্রসারণ ও হ্রাস বৃদ্ধির ধারণা মূলত কিভাবে আসে। তো যেহেতু আমাদের এখানে আমি ইংরেজিটা নিয়ে নিয়েছি সেহেতু আমি এই বাংলাটা আর লিখছি না। আমি মুখে ইংরেজি বললেও, এই মুখে বাংলা বললেও আমি ইংরেজিতে লিখতে চাই, তাহলে আমাদের একটু সুবিধা হবে আর কি। তো এখন আমরা যে টপিক দুটো এখান থেকে দেখতে চাই তার ফার্স্ট টপিকটা আমরা বলছি যে কোনটা বলেছিলাম বলো তো, ইংরেজিতে বলো। তার ফার্স্ট টপিকটা আমরা দেখতে চাই কন্ট্রাকশন and extension of demand, contraction and extension of demand or demand curve যাই বলি না কেন। ওকে, তো এরপরে আমরা আসি 2 নাম্বার যে টপিক সেটা আমরা দেখতে চাই increase or decrease, increase in demand, increase in demand অর্থাৎ একটাকে শুরুটাকে আমরা বললাম চাহিদার সংকোচন সম্প্রসারণ আর দ্বিতীয়টাকে আমরা বললাম চাহিদার হ্রাস বৃদ্ধি। তো আমাকে একটু বলতে পারো যে এখানে কন্ট্রাকশন আর এক্সটেনশন মূলত এটা কিসের সঙ্গে রিলেটেড? দ্রুত বলবা। এই কাফি, এটা কি জানো এটা কাকে বলে? এই সময় কম, কথা বলো, না বললে আমি কন্টিনিউ করব। আমাকে শুনতে পাচ্ছ? যে বা অনিকা, আমাকে কি শুনতে পাচ্ছ? জি স্যার। এটা কি আদৌ কিছু জানো এই সম্পর্কে যে এটার সহজ উপায়টা কি, যে আমি একেবারে কোনো কিছু না মুখস্থ করেও বলতে পারি যে চাহিদার সংকোচন সম্প্রসারণ আর হ্রাস বৃদ্ধি কাকে বলে? কথা বলো, না বললে বলো। বলতে পারি। বলতে পারো, আচ্ছা আমাকে বলো যে কিভাবে এটা বলতে পারো, কুইক।
এখন আমরা আসি, এবার দেখো নিচেরটায় বলতে পারে বলে মুখ বন্ধ করে থাকলে চলবে। এখন আমরা আসি, এবার দেখো আমরা বলছি যে আমাদের যে ল অফ ডিমান্ড আছে, এই ল অফ ডিমান্ড থেকেই মূলত আমাদের আসে কন্ট্রাকশন এন্ড এক্সটেনশন। কন্ট্রাকশন অ্যান্ড এক্সটেনশন এখান থেকেই মূলত আসে। আর এর যে আমাদের এক্সেপশন থাকে সেক্ষেত্রেই মূলত আমাদের আসে, তাহলে ল অফ ডিমান্ড থেকে আমাদের আসে কি কন্ট্রাকশন অ্যান্ড এক্সটেনশন, মনে থাকে জানি। আর এই ল অফ ডিমান্ডের যে এক্সেপশন থাকে, ব্যতিক্রম যা থাকে, সেই ব্যতিক্রম থেকেই মূলত আমাদের আসে, ব্যতিক্রম আমরা সবগুলো ব্যাখ্যা করতে পারি না, তো এই ব্যতিক্রম থেকেই মূলত আমাদের আসে ডিক্রিজ, মনে থাকে জানি, ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ। ডিক্রিজ আর ইনক্রিজকে আমরা বাংলা কি বলেছি, দ্রুত বলে যাও, এই একজন মুখ ওপেন রাখো। ডিক্রিজ আর হ্রাস বৃদ্ধি। হ্রাস বৃদ্ধি, মনে থাকে জানি। চাহিদা হ্রাস বৃদ্ধি। চাহিদার হ্রাস বৃদ্ধি, মনে থাকে যেন। এখন আমরা আসি, এবার দেখো তোমরা শুরুতে পড়েছো যে চাহিদা বিধি কাকে বলে। সবসময় মনে রাখবা চাহিদা বিধি হলো সবসময় ফাংশনাল ফর্মের মধ্যে থাকে, ফাংশনের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে ফাংশনের থেকে যেটা তুমি এক্সপ্লেইন করো সেটাকেই আমরা বলি মূলত ল অফ ডিমান্ড। সেটা আবার কি রকম ল অফ ডিমান্ড, এই যে দেখো। এখন আমি যদি বলি তোমার একটা ফাংশন দেয়া আছে, সাপোজ এরকম ফাংশন অর্থ আমরা বলছি একটা অপেক্ষক, তাহলে অপেক্ষকের মধ্যে থেকে যে ভেরিয়েবল গুলো আছে তার জন্য যেটা আসবে সেখান থেকে মূলত আমাদের ল অফ ডিমান্ড আসে, এবং সেখান থেকেই মূলত আমাদের কন্ট্রাকশন এন্ড এক্সটেনশন আসে। তো গত ক্লাসে তোমাকে ম্যাডাম কি পড়িয়েছে, পড়িয়েছে চাহিদার পরিমাণ কিউডি সমান সমান তোমাকে এরকম দেখিয়েছে ফাংশন অফ পি। যেমন ধরো আমি কদিন দেখাতে পারিনি বলে একটু ডিসরাপ্ট হয়েছে আর কি লেকচার গুলোতে। তো ডি কিউডি ইকুয়াল টু ফাংশন অফ পি। এখানে বলো তো চলক কে কে আছে, দ্রুত বলে যাও, দ্রুত বলো, তাই মুখ বন্ধ রেখো না, চলক বলো কি কে 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 আছে এখানে। এই কাফি আমাকে কি শুনতে পাচ্ছো, মুখ বন্ধ করে রেখেছো? কারণ আমার নেটওয়ার্ক খারাপ, তো আমি মানে স্যার এখানে পিটা হচ্ছে চলক, স্বাধীন চলক। হ্যাঁ দ্রুত বলে যাবা। আর কিউডিটা কি? আর চাহিদা, চাহিদার কিউডি পরিমাণ, হচ্ছে অধীন চলক। চাহিদা চাহিদার পরিমাণ কাকে বলে এটা জানো? এই না জানলে না বলো, না বলতে কোনো লজ্জা থাকার দরকার নেই। স্যার চাহিদার পরিমাণ তো কিউ দ্বারা প্রকাশ করে না। আমি তা বলি নাই, আমি তোমাকে বলেছি যে চাহিদার, চাহিদার পরিমাণ কি সেটা কি তুমি জানো? তোমাকে আমি বলেছি কি দিয়ে প্রকাশ করা হয়? না স্যার জানি না। আচ্ছা তাহলে এখন আমরা আসি, তাহলে এখান থেকে আমরা দেখলাম কি যে আমরা বলছি আমাদের ফাংশনের মধ্যে যারা থাকবে তাদের কারণে মূলত আমাদের কন্ট্রাকশন আর এক্সটেনশন হয়। তাহলে ফাংশনের মধ্যে কে কে আছে, একটাকে আমরা দেখছি প্রাইস আর একটাকে আমরা দেখছি ডিমান্ড। সাপোজ ধরো তোমার এরকম দেয়া আছে, ধরলে তুমি এরকম দেয়া আছে কিউডি, ধরলাম এরকম দেয়া আছে কিউডি সমান সমান 10 মাইনাস 2p, সাপোজ এরকম দেয়া আছে। তাহলে এই ফাংশনের মধ্য থেকে যা হবে সেটাকে আমরা বলবো কন্ট্রাকশন এন্ড এক্সটেনশন। যেমন ধরো তোমার কি আছে, তাহলে তুমি ফাংশনের মধ্যে থেকে কি পাও একটু দেখি। এখানে আমরা একটু গ্রাফ রাখার জায়গা রেখে দিচ্ছি। আচ্ছা না, আমরা এই পাশেই আমরা বক্সটাকে করে ফেলি, এই পাশে আমরা গ্রাফটা আঁকবো ডান পাশে। তো এই হলো আমাদের ধরলাম কিউডি থেকে ফাংশন অফ পি করলে আমরা কি পাই, যেহেতু তোমরা গত ক্লাসে ডিটেইলস দেখেছো আমি আর অতটা দেখাচ্ছি না। এই বাম পাশে কি লিখবো, পি না কিউডি লিখবো? বাম পাশ কোনটা জানো তো? তোমার লেফট হ্যান্ডের দিকে তাকাও, জি স্যার পি। পি। আর এখানে আমরা কি লিখবো? কিউডি। কিউডি লিখলাম, সাপোজ কিউডি লিখলাম, বা কিউ লিখতে পারি, কোয়ান্টিটি ডিমান্ড, চাহিদার পরিমাণ। তো কিউডি লেখাটাই বেটার, কারণ আমরা বলছি একটু পরে। এখন ধরো তোমার এরকম দেয়া আছে, কিরকম দেয়া আছে বলো তো? পি কি -1 লিখবো? এই প্রাইস কি -1 লিখবো? কথা বলে না কেন? না স্যার। কেন না বলো, প্রাইস মাইনাস হবে না কেন? স্যার এখন হচ্ছে স্যার দামটা তো কখনো ঋণাত্মক হতে পারে না স্যার। যেমন যে এমন কোনো তো আমরা, জিনিসের মূল্য, যেমন এমন তো আমরা দেখি না যে বাজারে তুমি ফুলকপি কিনতে গেছো, তো ফুলকপিওয়ালা তোমাকে দেখা গেল কি একটা ফুলকপি দিয়ে দিল, সাথে বললো 10 টাকা নিয়ে যাও। ফুলকপিওয়ালা কিনতে গেলে ফুলকপি না দিয়ে কি তোমাকে 10 টাকা সে দিয়ে দেয়? যারা তুমি কষ্ট করে ফুলকপি কিনতে স্যার। আসছো, তুমি নিয়ে যাও 10 টাকা নিয়ে যাও। তাহলে প্রাইস কখনো মাইনাস হতে পারে না,
সে তার পকেট থেকে দিবে না, তোমাকে পে করতে হবে। এখন আমি যদি বলি প্রাইস কি 0 হতে পারে? না স্যার। কেন? এমন তো হতে পারে যে তুমি ধরো এবার গ্রামীণ ফোন বললো তুমি যদি এই প্যাকেজটা নাও তাহলে তোমাকে 10 মিনিট ফ্রি, হতে পারে না এরকম? 0 প্রাইসে তোমাকে সে কিছু স্যার তারপরে তো আমাকে কিছু পে করতে হবে স্যার, হ্যাঁ পে আমার করতে তো হবে। একদম বিনামূল্যে দিবেন না। একেবারে বিনামূল্যে দেয় না সেটা ঠিক আছে, কিন্তু দেখা যায় কি যে যদি এমন হতো যে প্রাইসটা 0 হয়েছে তাহলে দেখো তো বাজারে যা আছে সব কি তুমি নিতে চাও? এখানে প্রাইসটা সচরাচর আমাদের প্রাইসটা আমরা 0 প্রাইস ওভাবে দেখি না, কিন্তু 0 প্রাইস এখানে চিন্তা করা হচ্ছে এই অর্থে 0 প্রাইস হলে আসলে বাজারে ডিমান্ড কি হতো। নেগেটিভটা আমরা চিন্তা করি না, নেগেটিভ প্রাইস তো হওয়া সম্ভব না, কিন্তু যদি 0 প্রাইস হতো তাহলে দেখো তো তুমি বাজারে যা আছে সবটাই কিনতে চাইতে। যেমন ধরো তোমার এখানে দেখো আমি যদি একটা 0 প্রাইস এখানে পুট করি তাহলে 0 প্রাইসে তুমি কটা পেতে চাও দেখো তো। এই যদি এই ডিমান্ড ফাংশন দেয়া আছে কিউডি সমান সমান 10 মাইনাস, দ্রুত বলতে হবে না হলে কিন্তু আমাদের ক্লাস দ্রুত শেষ হয়ে যাবে। কিউডি সমান সমান 10 মাইনাস 2p আছে, দেখো তো বাজারে যদি 0 প্রাইস হতো ডিমান্ড তোমার কত ছিল? 10 10। অর্থাৎ বাজারে 10 যতগুলো আছে সবই তুমি পেতে চাও, কিন্তু যদি প্রাইস হালকা বেড়ে যায় তুমি তখন দেখো তো আগে চাইতে কম পেতে চাও না? এই 1 হলে জি কত হয়? স্যার 10 এর থেকে 8। তা ধরলাম আমরা এরকম দুটো তিনটে দেয়া আছে 0 1 2 3 এরকম তিনটা দেয়া আছে প্রাইস, অথবা তুমি যদি চাও আরো ধরতে পারো 4-5টাও নিতে পারো, কিন্তু আমরা ধরলাম 0 1 2 3 আছে। জিরোটাকে আমরা ওভাবে দেখবো না, যেহেতু আমি ল অফ ডিমান্ডটা পড়াইনি সেহেতু আমি একটু জিরোটার হালকা একটু ব্যাখ্যা দিয়ে দিলাম। এবার দেখো তো তোমার এখানে তাহলে কত হওয়ার কথা ছিল? আমাদের টার্গেট হলো কন্ট্রাকশন আর এক্সটেনশন, এটা হলো টার্গেট। তো সেই টার্গেটটা দেখতে যাই মূলত আমরা এটার ব্যাখ্যা করার চেষ্টা করছি। এটা হলো 10, পরেরটা কত? এখানে আছে -2, তাহলে সবসময় কত করে কমবে? পরেরটা 8 পরেরটা হলো 8 হবে, তারপরটা কত? এটা তো সহজ হিসাব, 2 2 করে কমবে, এখানে তো -2 আছে। পরেরটা কত হবে? 4, কারণ যেহেতু আমি সব এখানে এক এক করে ডিসটেন্স নিয়েছি এখানে সব 2 2 করে কমবে। বুঝতে পেরেছো? এবার দেখো এখন এখান থেকে তুমি যদি একটা গ্রাফ আঁকতে চাও তাহলে গ্রাফটা কেমন হয়? আমাদের টার্গেট কিন্তু কন্ট্রাকশন আর এক্সটেনশন। আমি ল অফ ডিমান্ড থেকে কিন্তু একটা জাস্ট একটা শিডিউল লিখেছি, স্কেডিউল যাকে আমরা বলি আমেরিকান ইংলিশে। তো এখন আমরা আসি, দেখো